নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আপনাদের সঙ্গে আমি মেঘা। বেশিরভাগ মানুষই বর্তমানে সুগারের সমস্যায় ভুগছে। এই মতো অবস্থায় কিভাবে নিজেদেরকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন, কি খাবেন বা কি খাবেনই বা না, তার সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাখি চ্যাটার্জি, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। নমস্কার। আচ্ছা, এই যে সুগার হলেই প্রথমেই যে প্রশ্নটা আসে যে চিনি একেবারেই খাওয়া চলবে না বা মিষ্টি একেবারেই চলবে না, সত্যি কি মিষ্টি বা চিনি একেবারেই না? চিনি একদম চলবে না, কিন্তু মিষ্টির ক্ষেত্রে আমরা না বলি না। কারণ চিনি কেন চলবে না, মানে চিনির ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্রই এমটি ক্যালোরি ছাড়া আর কিচ্ছু পাই না। তো সেই ক্ষেত্রে আমরা চিনিটাকে একটুখানি বন্ধই রাখতে বলি। কিন্তু মিষ্টি মিষ্টি কিন্তু আমরা পেশেন্টকে খেতে বলি, কারণ মিষ্টির মধ্যে মানে নর্মাল মিষ্টি, আমি তো রসগোল্লা খেতে বলি পেশেন্টকে, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে কারা খাবেন এবং কখন খাবেন। মিষ্টি খাওয়ার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি ডায়াবেটিক, তার জন্য আপনাকে কিন্তু আপনার ব্লাড সুগারটা একটু কন্ট্রোলে রাখতে হবে। সেটা যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সপ্তাহে 2-3 দিন একটা করে রসগোল্লা খেতেই পারেন। এবং সেটা কখন খাবেন, চেষ্টা করবেন রাতের দিকে না খেয়ে দুপুরে বা বিকেলে এই সময়টা খেতে, কারণ যত রাত হতে থাকে আমাদের শরীরে মেটাবলিজম ততটা কমতে থাকে। সো ওই ইউটিলাইজেশনটা খুব কম হয়, মানে ওটা অ্যাকচুয়ালি গিয়ে ওই সুগার জমা হতে থাকে এবং একটা স্পাইক হতে থাকে যে সুগারটা হঠাৎ করে আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আমরা বলি যে মিষ্টি খান, তবে কারা খেতে পারবেন বা কখন খেতে পারবেন সেটা কিন্তু একটু ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা যে শোনা যায় যে মাটির তলার সবজি একেবারেই খাওয়া যাবে না, আলু, রাঙা আলু, মেটে আলু, যাই হোক না কেন, অনেক ধরনের সবজি থাকে যেগুলো একেবারেই নাকি খাওয়া যায় না, সত্যি কি তাই? একদম না, এটা পুরোপুরি মিথ। মানে এরকম আমরা প্রচুর পেশেন্ট পাই যারা বলেন যে খাই না, বাট এটা পুরোপুরি একটা মিথ। মানে ইনফ্যাক্ট ধরো শীতকালে আমরা ভীষণভাবে রাঙা আলু পাই, মিষ্টি আলু যেটা বললে, প্রত্যেক ডায়াবেটিক পেশেন্ট নির্ভয়ে রাঙা আলু খেতে পারেন। কারণ আমরা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে খাবারগুলো নির্বাচন করি যে স্কেলটা, সেটা হচ্ছে গ্লাইসেমিক লোড আর গ্লাইসেমিক ইন্ডেক্স, যে ওই খাবারটা খাওয়ার পরে আমাদের শরীরে কতটা রক্তে ব্লাড গ্লুকোজটা বাড়ছে সেইটার নিরিখে। তো দেখা যাচ্ছে যে ওই মিষ্টি আলু যদি আমি বয়েল করে খাই, রাঙা আলু সেদ্ধ, সুগার কিন্তু ওই স্পাইকটা হয়ই না, খুব কম হয়। শুনতে মিষ্টি আলু, কিন্তু ও আমাদের শরীরে গিয়ে রক্তে যে গ্লুকোজের মাত্রাটা সেটা খুব কম বাড়ায়। সো রাঙা আলু নিশ্চিন্তে খান। আর মাটির নিচের সবজি যেটা শীতকালে আমরা পাই, বিট, গাজর, দুটোরই কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স বা গ্লাইসেমিক লোড আমরা যেটা বলে থাকি সেটা একদম লোয়েস্ট বা মিডিয়াম। সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু স্যালাডে বিট বা বিটের রস, গাজর বা গাজর, বিট গাজর কড়াইশুঁটি বয়েল করে একটুখানি তার মধ্যে লেবুর রস, বিট নুন এগুলো দিয়ে আপনারা নিশ্চিন্তে খেতে পারেন যারা ডায়াবেটিক। এটা কিন্তু পুরোপুরি একটা মিথ। আর আলুর ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, আলুতে একটু স্টার্চের মাত্রাটা বেশি থাকে, কিন্তু যদি আমরা সেদ্ধ করে জলটা একটুখানি ফেলে দিতে পারি, বা সবচেয়ে ভালো হয়, সাপোজ এরকম হয় না যে মাংস হয়েছে, মাংসের ঝোলের আলুটা সবাইকারই খুব প্রিয়, তো সেই ক্ষেত্রে যদি করতে হয় আলুটা আগের দিন সিদ্ধ করে ফ্রিজে রেখে দিন। যার ফলে কি হয়, আগের দিন সেদ্ধ করা থাকলে তার মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয়, যেটা কিনা আমাদের রক্তে সুগারের মাত্রা খুব কম বাড়ায়। তো এইভাবে যদি আমরা জিনিসগুলোকে ব্যালেন্স করে নিই, মূলও নিশ্চিন্তে খাওয়া যায়, কোনো টেনশন নেই। মানে আজকের এপিসোডটা যারা দেখছেন তারা মনে মনে খুব খুশি হচ্ছেন। নিশ্চিন্তে খান, মানে কোনো অসুবিধা হয় না, খান। আর সব থেকে আরেকটা কথা, যে সুগার হলেই বলে যে তেতো খাও, তাহলেই সুগার কন্ট্রোলে থাকবে বা কমে যাবে, এটা কি মিথ নাকি সত্যি? এটা একটা মিথ। মানে বলা হয় যে উচ্ছে সেদ্ধ খাই, নিম পাতার রস খাই, করলার জুস খাই, এটা খেলে আপনার খারাপ কিছু হবে না। পেশেন্টদেরকে এটাই বলি যে আপনি খান, খারাপ কিছু আপনার হবে না, কিন্তু এটা খেলেই যে আপনার সুগার কন্ট্রোলে এসে যাবে সেটাও কিন্তু নয়। মানে অন্য সবজি খেলেও আপনার যা হবে, আপনি উচ্ছে সেদ্ধ খেলেও তাই হবে, মানে আপনি ঢেঁড়স সেদ্ধ খেলেও আপনার তাই হবে। তো আপনাকে ওই শুধু শুধু সকালবেলা কষ্ট করে 1 গ্লাস করলার রস খাওয়ার দরকার নেই। আপনি তার থেকে একটুখানি মেথি ভেজানো জল খান, তাতে কিন্তু আপনার সুগারটা কমবে। ওই করলার রস না খেলেও আপনার সুগার কন্ট্রোলে থাকবে, কিন্তু খেলে কোনো ক্ষতি হবে না। একদম। আর যাদের ব্লাড সুগার রয়েছে তাদের ভীষণ পরিমাণে নির্ভর করে ঠিক টাইম মতন খাওয়া, নাহলে সুগার অনেক সময় ফল্ট করে। তো লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট কোন কোন টাইমে করা উচিত? হ্যাঁ, সেটা ভীষণ দরকার, কারণ ডায়াবেটিক
পেশেন্টদের ক্ষেত্রে আমরা বলি অন্তত 3 ঘন্টার গ্যাপে কিছু করে খান, এবং ঘুম থেকে ওঠা মাত্র প্রথম খাবারটা যেন কোনো কার্বোহাইড্রেট বেস না হয়। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের একটা প্রবণতা থাকে চা বিস্কিট খাওয়ার, তো এই চায়ের সাথে বিস্কিটটা অ্যাভয়েড করে আপনি 4টে আমন্ড নিয়ে খেতে পারেন, 1 মুঠো মাখানা নিয়ে খেতে পারেন। তো প্রোটিন যেন দিয়ে দিনটা শুরু হয়, রাদার দ্যান ওই ইনস্ট্যান্ট সিরিয়ালওয়ালা যে কার্বোহাইড্রেট গুলো সেগুলো নয়। এবং আপনি ব্রেকফাস্ট ভীষণ রকম হেভি হবে, তারপরে আসবে লাঞ্চ, এবং ডিনারে চাইলে আপনি কার্বোহাইড্রেটটাকে একদম লোয়েস্ট অ্যামাউন্টে রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে যে প্রত্যেকটা মিল, মানে এই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রত্যেকটা মিলে কিন্তু কিছু একটা করে প্রোটিন রাখতে হবে, যে কোনো ধরনের, সেটা মাছ, মাংস, ডিম, ডাল, দই, ছানা, দুধ, যে কোনো একটা প্রোটিন এই 3টে মেন মিলে রাখতে হবে। এবং যাদের ডায়াবেটিক আছে, মানে ডায়াবেটিস যাদের আছে, তাদের ক্ষেত্রে যেটা একটা জিনিস দেখা যায় যে মিডনাইট হাইপোগ্লাইসেমিয়া, মানে রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, প্রচন্ড শরীর ঘামছে, কষ্ট হচ্ছে, ওই মিডনাইট হাইপোগ্লাইসেমিয়াটার জন্য আমরা বলি যে ডিনারটা একটুখানি আগে করে নিন, এবং ওই রাত্রিবেলা শুতে যাওয়ার সময় কিছু একটা প্রোটিন রিচ স্ন্যাক্স খেয়ে নিন। সেটা একটুখানি ছানা হতে পারে, 1 কাপ উষ্ণ গরম দুধ হতে পারে, যে কোনো কিছু, মানে একটা প্রোটিন কিছু খেয়ে রাত্রিবেলা শুতে যান। তাহলে কি হবে, মানে ওই সুগারের যে ফ্লাকচুয়েশন সেটা কিন্তু আমরা ভাত খাওয়া যেতে পারে, কারণ অনেক সময় শোনা যায় নিশ্চিন্তে ভাত খান, সুগারে ভাত খেলে কিচ্ছু হয় না, কিন্তু মানে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে পরিমাণ, আমি কতটা ভাত খাচ্ছি। এবং ভাতের ক্ষেত্রেও আমরা একই জিনিস বলি, যদি আপনারা আগের দিনের বানানো ভাত খান সেটা কিন্তু আপনাদের জন্য আরো বেশি ভালো, কারণ তার মধ্যে ওই কার্বোহাইড্রেট কন্টেন্টটা অনেকটা কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হচ্ছে বলে। তো নিশ্চিন্তে ভাত খাওয়া যায়, রাতেও ভাত খাওয়া যায়, অসুবিধে নেই, কিন্তু কতটা ভাত খাচ্ছেন সেটা কিন্তু আপনার সুগারের পরিমাণ, আপনার কতটা ক্যালোরি, কতটা কার্বোহাইড্রেট সারাদিনে ইনটেক করতে পারবেন, আপনার হাইট, ওয়েট, সারাদিনের অ্যাক্টিভিটি সবকিছু ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হয়। মানে এটা নয় যে উনি ডায়াবেটিক, ওনাকে 1 কাপ ভাত বলেছে মানে আমিও 1 কাপ ভাত খাবো, সেটা কিন্তু একদমই নয়। আচ্ছা, জল কত পরিমাণে খাওয়া উচিত সারাদিনে? কারণ প্রচুর পরিমাণে আমরা জল খেতে বলি, মিনিমাম 2 থেকে 2.5 লিটার। মানে ডায়াবেটিক পেশেন্টদের একটা ঘন ঘন ইউরিনেশনের একটা মানে প্রবণতা থাকে, তো সেই ক্ষেত্রেও তাদেরকে আমরা বলি যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে জল খান। তাহলে কি হয়, অনেক সময় যে হাইপার গ্লাইসেমিয়া, অনেক ক্ষেত্রে সুগারটা একদম পুরো স্পাইক হয়ে যায়, তো সেই জায়গা থেকে অনেক সময় কিটোন বডি তৈরি হয়ে যায় শরীরে, মানে সেটা খুব রেয়ার কেস। তো যদি সেই প্রপারলি আমরা হাইড্রেটেড থাকি তাহলে কিন্তু সেই কিটোন বডি বেরিয়ে যাওয়ারও একটা চান্স থাকে। তবে এরকম অনেক ডায়াবেটিক পেশেন্ট থাকেন যাদের কোনো মাইল্ড কোনো কার্ডিয়াক সমস্যা বা হাইপারটেনশনের জন্য বিটা ব্লকার নামক কোনো ওষুধ খান, সেই ক্ষেত্রে কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশনটা খুব দরকার। বা যাদের ডায়াবেটিসের সাথে সাথে অন্য কোনো কমপ্লিকেশন আছে, তাদের ওয়াটার রেস্ট্রিক্টেড অ্যামাউন্টে খাওয়া উচিত, তারা কিন্তু সেই অনুযায়ী সেটা মেইনটেইন করবে। মানে চিকিৎসকের একবার পরামর্শ নিয়ে নেওয়াই উচিত, সেটা খুব দরকার। আচ্ছা, অনেক সময় দেখা যায় যাদের সুগার আছে তাদের ওয়েট অনেক সময় কমে যায়, আমার মায়ের ক্ষেত্রেও আমি দেখেছি ওয়েট কমে গেছে, তো সেক্ষেত্রে কিরকম ভাবে চলা উচিত, কি খাওয়া উচিত? হাই প্রোটিন খাবার, মানে এটা পরিষ্কার বলা হয় সুগার হয়েছে মানে একটা না মানুষের মধ্যে সাইকোলজি কাজ করতে থাকে যে আমার সুগার হয়েছে, আমার তো সমস্ত কিছু খাওয়া বন্ধ হয়ে গেল সেই, এবং যখনই এই চিন্তাটা মানুষের মনে আসে তখনই কিন্তু আমাদের শরীরে সবটাই হরমোনের খেলা। হ্যাঁ, তো স্ট্রেস হরমোন ভীষণভাবে সিক্রেট হতে থাকে, এবং স্ট্রেস হরমোন সিক্রেট হওয়া মানে আমাদের কিন্তু মাসেল ওয়েস্টিং হতে থাকছে। তো সেই জায়গাতে আমাদের ভীষণভাবে একটা হাই প্রোটিন খাবার সারাদিনে খুব দরকার। এবং যেটা বললাম যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রত্যেকটা মেন মিলে কোনো একটা প্রোটিন থাকবে, এবং মাঝে আমরা যে খাবারগুলো খাচ্ছি লাইক সন্ধ্যাবেলা কিছু একটু ইচ্ছে হলো, তো সেটা কখনোই 1 বাটি মুড়ি চানাচুর হবে না, সেটা 1 বাটি ছোলা সেদ্ধ হতে পারে, মুগ কড়াই সেদ্ধ হতে পারে, সুইট কর্ন বা বেবি কর্নকে অল্টারনেট করে খেতে পারি, তো কোনো চিকেন স্যুপ হতে পারে, মানে কোনো প্রোটিন আমরা সারাদিনের ডায়েটে বেশি পরিমাণে রাখবো, তাহলে কিন্তু আমাদের এই যে মাসেল লসটা সেটাকে আমরা আটকাতে পারবো। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো, যে অনেকেই বলে যে আমি বাদাম খেতে ভালোবাসি কিন্তু সুগারের জন্য সেটা আমাকে ত্যাগ করতে হয়েছে, সত্যি? এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়, কারণ বাদাম অনেক ধরনের হয়, মানে আমি আমন্ড খেতে পারি, আখরোট খেতে পারি,
পিনাট যেটা নর্মাল চীনা বাদাম হয় সেটাও খেতে পারি। আমন্ড ওয়ালনাট আমি নিশ্চিন্তে খেতে পারি, কোনো অসুবিধা নেই। সুগার এতে বাড়বে না, একদম বাড়বে না, বরং কমবে। আচ্ছা, মানে ওই যে সকালবেলা যদি 5-6টা আমন্ডকে ভিজিয়ে রেখে খালি পেটে খাওয়া যায় এবং অবশ্যই বাইরের স্কিনটাকে ফেলে দিয়ে, তো সেটা কিন্তু আমাদের সুগারকে কন্ট্রোল করতে অনেক বেশি হেল্প করবে। এবং চীনা বাদামের ক্ষেত্রেও একই জিনিস বলবো, এটা কিন্তু সুগার বাড়ায় না। চীনা বাদামের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা কোনোভাবে আমাদের শরীরে কোলেস্টেরল বা এগুলোর ওপরে একটু এফেক্ট করলেও করতে পারে, বাট সুগারের সাথে অ্যাজ সাচ কোনো সম্পর্ক নেই। কিন্তু এটা যেহেতু ক্যালোরি ডেন্স, এর মধ্যে প্রচুর ক্যালোরি থাকে, আমরা তো ডায়াবেটিক পেশেন্টদের একটুখানি ক্যালোরি কাউন্টের ওপর নজর দিই, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি যদি সন্ধ্যাবেলা এক মুঠো ছোলা, মাখানা, বাদাম, এবং ছোলা যদি 40% থাকে, মাখানা 40% থাকলো, বাদাম 20% থাকলো, কিন্তু থাকলো, মানে আমি যদি পরিমিত পরিমাণে চীনা বাদাম খাই তাতে কিন্তু আমাদের শরীরে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আর কি কি ফল খেতে পারবে আর কি কি ফল একেবারেই চলবে না? খেতে পারবে ফলগুলোর মধ্যে যদি একদম সাধারণভাবে বলি, যে সমস্ত ফলগুলো আমরা বলি যে গ্লাইসেমিক লোড বা ইন্ডেক্স খুব কম, পেয়ারা, পাকা পেঁপে, কমলা লেবু, আপেল, শসা, বেদানা, নাশপাতি, এগুলো নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। এবং যেগুলো নিয়ে মানুষের মধ্যে একটু ভয় থাকে, সুগার হয়েছে কলা খাবো, সুগার হয়েছে আম খাবো, আঙুর খাবো, সবেদা খাবো, তো এইগুলোর কি হয়, একটু গ্লাইসেমিক ইন্ডেক্স মানে সুগার একটু বেশি বাড়ায়। তা বলে কি একদমই খাবো না, সেটা একদমই নয়। তো গরমকালে নিশ্চিন্তে আম খাবো, কিন্তু এই আম খাওয়ার জন্য বাকি সারাদিনের খাবারটাকে কিভাবে একটু ম্যানেজ করব, বা আমটা কখন খাবো, রাতের দিকে খাবো না লাঞ্চে খাওয়ার আগে খাবো, না আমের সাথে কি খেলে সুগারটা বাড়বে না, সেটা কিন্তু একটুখানি দেখে নিতে হবে। কিন্তু এরকম কিছু নেই যে আমি কোনো ফল একেবারেই খেতে পারবো না, সেটা কিন্তু নয়। ডায়াবেটিস হয়েছে আপনি খান, নিশ্চিন্তে খান, অসুবিধা নেই। আচ্ছা, যোগা বা এক্সারসাইজ এই ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করে? ভীষণ রকম ভূমিকা পালন করে, কারণ যোগা বা এক্সারসাইজ গুলো ওই যে মানে তোমাকে একটু আগে বললাম না হরমোন ব্যাপার, মানে এই হরমোনাল সিক্রিশন, কোন হরমোন কখন সিক্রিট হবে বা কতটা পরিমাণে সিক্রিট হবে, এটা কিন্তু আমরা এই যে ফিজিক্যাল ওয়ার্কআউট গুলো বা পার্টিকুলার কিছু যোগা আছে লাইক ভুজঙ্গাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, যেগুলো আমাদের প্যানক্রিয়াসের ফাংশনকে খুব ভালো করতে হেল্প করে। এবং সবচেয়ে যেটা বেস্ট কাজ করে সেটা হচ্ছে সূর্য নমস্কার। মানে প্রত্যেক ডায়াবেটিক পেশেন্ট যদি সূর্য নমস্কারের অভ্যেস রাখেন তাদের কিন্তু সুগারের ফ্ল্যাকচুয়েশন খুব কম হয়, এটা কিন্তু একদম ক্লিনিক্যালি প্রুভড এটা। সো আপনি একটু করে যোগা করতে পারেন, একটু হাঁটতে পারেন, মাঝে মধ্যে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, এগুলো কিন্তু কতক্ষণ হাঁটবে এটাও দেখো ব্যক্তি বিশেষে নির্ভর করে। মানে আমরা বলি 20 মিনিট থেকে আধ ঘন্টা একটা জেনারেল মানে মানুষের জন্য মোর দ্যান এনাফ। এইটুকু হাঁটুন, একটুখানি প্রাণায়াম গুলো মানে কয়েকটা স্পেসিফিক প্রাণায়াম কপালভাতি ডায়াবেটিসের জন্য খুব হেল্প করে। তো এই কয়েকটা প্রাণায়াম যদি আমরা রোজ যে সবকিছু করতে হবে এমনটা না, একটু অল্টারনেট করে ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা নিজেদের অভ্যেসে রাখি তাহলে কিন্তু আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, আরেকটা দেখা যায় যে সুগার যখন ধরা পড়ে রক্তে, যখন দেখা যায় যে পরিমাণে রয়েছে রক্তে শর্করা, তো সেক্ষেত্রে না মানুষ অনেক ভেঙে পড়ে, হীনমন্যতায় ভোগে, অনেক সময় এই হয়। তো তাদের ক্ষেত্রে কি বলবো? তারা মনে করে যে আমি কিছুই খাবো না বা এরকম একটা পর্যায়ে চলে যায়, সবকিছু খেতে গেলে ভয় পায়, তো তাদের উদ্দেশ্যে কি বলবো? একদম, যেহেতু মানে আমি অ্যাজ আ ডায়াবেটিস এডুকেটর হিসেবেও কাজ করি, তো এই দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদের উপরেই আসে। এরকম পেশেন্ট অলরেডি পাচ্ছি, শীতকাল তো আসছে, খেজুর গুড় কি একটুও খাবো না, তাদেরকে আমি বলি পিঠে পুলি খাবেন, পিঠে পুলি খাবেন, কিন্তু পিঠে পুলি লাইক আপনার ব্রেকফাস্টে 2টো রুটি দেওয়া আছে রোজ, আপনার বাড়িতে আজকে পাটিসাপটা হয়েছে, তো আপনি আজকে রুটিটাকে অমিট করে 2টো পাটিসাপটা খান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যেন রোজ না হয়ে যায়। তো গুড় আপনি খান, এটাও বলি যে রাত্রিবেলা না খেয়ে একটু দিনের বেলা, দুপুর বেলা মানে বিকেলের মধ্যে খেয়ে নিন। তো এইভাবে যদি আমরা জিনিসটাকে একটুখানি তাদেরকে বোঝাই যে না আপনাদের জীবন থেকে সবকিছু বন্ধ হয়ে যায়নি, আপনারা সবকিছু খেতে পারবেন, তো তাহলে কিন্তু মনে হয় যে তারা সাইকোলজিক্যালি মানসিক শান্তিটা একটা বড় ব্যাপার, শান্তিটা খুব, কারণ স্ট্রেস হরমোন সিক্রেট হওয়া মানে তাদের
সুগার কিন্তু বাড়তে থাকবে। তো সেই জায়গাতে তাদেরকে সাইকোলজিক্যালি মানে হেলদি রাখার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই এসে পড়ে। কিন্তু আপনারা খান, আমরা আছি, আপনাদের গাইড করার জন্য আমরা আছি, সুবিধে নেই। অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থেকে থাকে তাহলেও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আপনার সমস্ত সমস্যা নিয়ে আমরা সরাসরি চলে যাব রাখিদির কাছে এবং রাখিদির থেকে আপনাদের পরামর্শ নিয়েও জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি। ক্যামেরায় রবিউল ইসলামের সঙ্গে মেঘা চক্রবর্তী, দৃষ্টিভঙ্গি। নমস্কার।